আমরা যখন ইতিহাসের দিকে তাকাই, একটা জিনিস কিন্তু বারবার ঘুরে ফিরে আসে। সেটা হলো ক্ষমতার অপব্যবহার আর তার বিরুদ্ধে সাধারণ মানুষের রুখে দাঁড়ানোর গল্প। কিন্তু কেন এই চক্রটা চলতেই থাকে? আজকের এই আলোচনায় আমরা সেই প্যাটার্নের গভীরে যাব। দেখব কিভাবে একটা অত্যাচারের কাঠামো তৈরি হয় আর কিভাবে সেই অন্ধকারের ভেতর থেকেই জন্ম নেয় প্রতিরোধের প্রথম স্ফুলিঙ্গ। আচ্ছা, পুরো ব্যাপারটা বোঝার জন্য চলুন আমরা একটা প্রতীক ব্যবহার করি। রাজার শোষণকার। ইনি কিন্তু কোনো নির্দিষ্ট রাজা নন, বরং ইতিহাসের সমস্ত অত্যাচারী শাসকের এক সম্মিলিত চেহারা। তো এই প্রতীকের আড়ালে লুকিয়ে থাকা ক্ষমতার স্তম্ভগুলো আসলে কি কি, আর সাধারণ মানুষের জীবনে এর প্রভাবটা ঠিক কতটা ভয়ঙ্কর ছিল, চলুন সেই রহস্যটাই আজ আমরা উন্মোচন করি। তো এই যে শোষণকার, এর ক্ষমতার আসল উৎসটা ঠিক কোথায়? এর ক্ষমতাটা মূলত তিনটে পিলারের ওপর দাঁড়িয়ে থাকে। প্রথম যে জিনিসটা, সেটা হলো অর্থনৈতিক নিয়ন্ত্রণ, মানে মানুষের রুটি-রুজির চাবিকাঠিটা পুরোপুরি নিজের হাতে রাখা। এরপর আসে সামরিক শক্তি, এমন একটা আর্মি যা জনগণকে রক্ষা করার বদলে দমন করার কাজেই বেশি ব্যবহৃত হয়। আর ৩ নম্বর এবং সম্ভবত সবচেয়ে শক্তিশালী স্তম্ভটা হলো আদর্শগত বৈধতা, মানে মানুষকে এটা বিশ্বাস করানো যে শাসকের শাসনই আসলে ঈশ্বরের ইচ্ছা। এই ৩টে মিলে এমন এক দুর্ভেদ্য দুর্গ তৈরি করে যেখান থেকে বেরোনোর কোনো রাস্তাই খোলা থাকে না। এই তো গেল ক্ষমতার কাঠামোর কথা। কিন্তু এই বিশাল কাঠামোর নিচে যারা চাপা পড়েছিল, সেই সাধারণ মানুষ, তাদের প্রতিদিনের গল্পটা ঠিক কেমন ছিল? তাদের প্রতিটা নিঃশ্বাসে কি ভয় মিশে থাকত? একবার ভাবুন তো সেই কৃষকের কথা, যিনি কিনা অর্থনীতির আসল মেরুদণ্ড। তার উপর শুধু যে করের বোঝা ছিল তাই নয়, তার চেয়েও ভয়ঙ্কর ছিল একটা মানসিক দাসত্ব। তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হতো যে এটাই তাদের নিয়তি। রাজার বিরোধিতা করা মানে স্বয়ং ঈশ্বরের বিরোধিতা করা। আর ও যে শ্রমিকেরা, যারা নিজেদের রক্ত পানি করে বিশাল বিশাল প্রাসাদ গড়ত, তাদের জীবনটা কাটত একেবারে নীরব বঞ্চনায়। ভাবুন তো, যে হাতে একটা তাজমহল তৈরি হয়, সেই হাতে হয়তো দুবেলার ঠিকমতো খাবারও জুটত না। আর সেই পিতৃতান্ত্রিক সমাজে নারীদের অবস্থা, তাদের ওপর শোষণটা ছিল দ্বিগুণ। একদিকে সামাজিক পরাধীনতা, অন্যদিকে অর্থনৈতিকভাবে পুরোপুরি নির্ভরশীল। তাদের জীবনটা ছিল একটা অদৃশ্য খাঁচার মতো, যেখানে নিজের ইচ্ছামতো স্বপ্ন দেখারও কোনো অধিকার ছিল না। আর সবচেয়ে নির্মম কৌশলটা কি ছিল জানেন? ভবিষ্যৎ প্রজন্মকে একেবারে পঙ্গু করে দেওয়া। শিশুদের স্কুলে পাঠানোর বদলে তাদের ছেলে দেওয়া হতো শ্রমে। কারণ শাসকরা খুব ভালো করে জানত, একটা অজ্ঞ প্রজন্মই তাদের ক্ষমতা টিকিয়ে রাখার সবচেয়ে বড় নিশ্চয়তা। আচ্ছা, এই যে ভয় আর নিয়ন্ত্রণের কথা আমরা বলছি, রাষ্ট্র ঠিক কি কি কৌশল ব্যবহার করে এটাকে টিকিয়ে রাখত? শাসকের হাতে সবচেয়ে বড় অস্ত্রটা ছিল কর। একটা ভয়ঙ্কর মাকড়সার জালের মতো, যা থেকে সাধারণ মানুষের বেরোনোর কোনো উপায়ই ছিল না। জমির কর, ফসলের কর, পশুর কর, ঘরের কর, এমনকি বিয়ে বা মৃত্যুর জন্য কর দিতে হতো। উৎসবের সময়ও নিস্তার ছিল না। আইন আইন তো ছিল শাসকের হাতের একটা ধারালো তলোয়ারের মতো। বিচার ব্যবস্থা ছিল একটা প্রহসন, একটা নাটক মাত্র, যেখানে রায় আগে থেকেই লেখা থাকত। আসল উদ্দেশ্য ন্যায় বিচার করা নয়, ভয় দেখানো। আমরা তো কথায় কথায় বলি দেওয়ালেরও কান আছে। ওই সময়টাতেই এটা ছিল আসল বাস্তবতা। গুপ্তচরদের ভয়ে মানুষ নিজের ঘরেও মন খুলে কথা বলতে পারত না। কে জানে, হয়তো পাশের বাড়ির প্রতিবেশী বা পরিবারের কোনো সদস্যই গুপ্তচর। শিল্প, সাহিত্য, সঙ্গীত, সবকিছুর উপর ছিল কড়া নজরদারি। কারণটা খুব সহজ। শাসকের জন্য একটা চিন্তাশীল সমাজই হল সবচেয়ে বড় বিপদ। তাই তাদের প্রথম কাজই ছিল মানুষের চিন্তার সব দরজাগুলো বন্ধ করে দেওয়া। কিন্তু এত দমন-পীড়নের পরেও কি মানুষের ভেতরের আগুনটা পুরোপুরি নিভে যায়? ইতিহাস কিন্তু অন্য কথা বলে। চলুন এবার গল্পের মোড় ঘোরানো যাক শোষণ থেকে প্রতিরোধের দিকে। কিন্তু একটা প্রশ্ন তো আসেই, তাই না? অত্যাচারের বোঝা যখন সহের সব সীমা ছাড়িয়ে যায়, তখনও কি মানুষ চুপ করে বসে থাকে? দেখুন, বিপ্লব কিন্তু একদিনে হয় না। এর শুরুটা হয় খুব ছোট ছোট কিছু সাহসের স্ফুলিঙ্গ থেকে। কখনো হয়তো কোনো গ্রামের ছোট আন্দোলনে, কখনো শ্রমিকদের গোপন সংগঠনে, বা কখনো কোনো কবির প্রতিবাদী একটা গানে। আর ঠিক ওই মুহূর্তেই খেলার পুরো নিয়মটা বদলে গেল। যখন ওই শোষিত মানুষগুলো বুঝতে পারল যে তাদের আসল শক্তি কোনো অস্ত্রে নেই, আছে তাদের একতায়। যখন তারা উপলব্ধি করল যে তারা যদি সবাই এক হয়, তাহলে শাসকের চেয়ে তারা অনেক বেশি শক্তিশালী। তো ইতিহাসের দিকে তাকালে আমরা একটা জিনিস পরিষ্কার বুঝতে পারি। এই ধরনের শাসন ব্যবস্থা শেষ পর্যন্ত কেন টিকতে পারে না।
এর পতনের পেছনে কিছু অমোঘ কারণ থাকে। ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষাটা হল শোষণ নিজেই নিজের কবর খোঁড়ে। অত্যাচার যত বাড়তে থাকে, মানুষের ভয়টা ততই সাহসে বদলে যেতে শুরু করে। অর্থনৈতিক বৈষম্য সমাজকে ভেতর থেকে এতটাই দুর্বল করে দেয় যে একদিন সেই অত্যাচারী কাঠামোটা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। আর এই ধ্বংসস্তূপের উপর থেকেই কিন্তু জন্ম নেয় একটা নতুন সকাল। আজ আমরা যে মানবাধিকার, ন্যায় বিচার বা গণতন্ত্রের কথা বলি, এগুলো কিন্তু এমনি এমনি আসেনি। এর প্রত্যেকটা ইটের পেছনে আছে অগণিত মানুষের সংগ্রাম আর আত্মত্যাগের গল্প।